ওয়েলকাম টু ইন্স্যুরেন্স উইজডম চ্যানেল। আমি সুরভি বন্দ্যোপাধ্যায়। আমরা আজকে পড়ব IC-77, দ্যাট ইজ ইঞ্জিনিয়ারিং ইন্স্যুরেন্স। এই ইঞ্জিনিয়ারিং ইন্স্যুরেন্সের চ্যাপ্টার 1, ডেভেলপমেন্ট অফ ইঞ্জিনিয়ারিং ইন্স্যুরেন্স অ্যান্ড রেলিভেন্ট রেজিস্ট্রেশন, এটা আমরা আজকে পড়ব। তো চলো পড়ে নেওয়া যাক ইঞ্জিনিয়ারিং ইন্স্যুরেন্সের চ্যাপ্টার 1। প্রথমে আমরা দেখব কি ইঞ্জিনিয়ারিং ইন্স্যুরেন্স ইন্ডিয়াতে কিভাবে এসেছিল। দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড started transacting engineering insurance on a modest scale in 1953. Received technical assistance from Munich Reinsurance Company. তাহলে এই নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি প্রথমে ইঞ্জিনিয়ারিং ইন্স্যুরেন্স বিজনেস স্টার্ট করেছিল ইন্ডিয়াতে উইথ দ্য হেল্প অফ মুনিচ রিইন্স্যুরেন্স কোম্পানি। দ্য ওরিয়েন্টাল ফায়ার অ্যান্ড জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড set up its own engineering insurance department developed under the guidance of Mr. Michael Taylor. Okay. Next, the syndicate. সিন্ডিকেট কিভাবে ফর্মেশন হয়েছিল? পাঁচটা কোম্পানি মিলে একটা সিন্ডিকেট ফর্ম করেছিল, যেটা 1954-এ এই ইন্স্যুরেন্স মানে রিসোর্স পুল রিসোর্স হিসাবে এবং টেকনিক্যাল এক্সপার্টাইজ দিয়ে তারা কাজ করতো। আর সিন্ডিকেট অফ 5 কোম্পানিজ was formed in Eastern India in 1954 to pool resources and technical expertise. Underwriting কিভাবে হতো? ইঞ্জিনিয়ারিং রিস্ক were underwritten through a technical cell, এবং এই টেকনিক্যাল সেলে কারা ছিল? দ্য টেকনিক্যাল সেল ওয়ার্কড আন্ডার দ্য সুপারভিশন অফ এক্সপিরিয়েন্সড ইঞ্জিনিয়ার্স। ওকে। নেক্সট আমরা দেখবো যে ইন্ডিয়ান প্র্যাকটিস ভার্সেস ইউকে প্র্যাকটিস। প্রথমে ইঞ্জিনিয়ারিং ইন্স্যুরেন্স স্টার্ট হয়েছিল ইউকেতে। ইউনাইটেড কিংডমে কী হতো? ইঞ্জিনিয়ারিং ইন্স্যুরেন্স পলিসিস প্রোভাইড ইন্ডেমনিফিকেশন এগেনস্ট অ্যাক্সিডেন্ট অর ড্যামেজ। এটা তো বেসিক কভারেজ, যে ইন্ডেমনিফিকেশন এগেনস্ট অ্যাক্সিডেন্ট অর ড্যামেজ, ইন্সপেকশন সার্ভিস ডিউরিং দ্য কারেন্সি অফ পলিসি। তাহলে ইউনাইটেড কিংডমে কী হতো? যে কোনো রকম মেশিনারির যে ইন্সপেকশন সে যেটা পলিসি পিরিয়ডের মধ্যে হচ্ছে সেটাও কিন্তু কভার্ড আন্ডার দ্য পলিসি। কিন্তু ইন্ডিয়াতে কী হলো? পিরিয়ডিক ইন্সপেকশন অফ certain plant and machinery is compulsory under various enactment. Inspections are carried out by the government inspectors. তাহলে ইন্ডিয়াতে কী হতো? যে ইন্সপেকশন সেটা কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানির আর ইন্স্যুরেন্সের আন্ডারে কভার্ড নয়। ইন্সপেকশনটা করবে হচ্ছে গভর্নমেন্ট ইন্সপেক্টরসরা। ইন্সপেকশন সার্ভিস প্রোভাইডেড বাই ইন্স্যুরার্স ইজ অনলি আ গুডউইল জেস্টার। মানে ইন্স্যুরার যদি মনে করে যে তার রিস্কটাকে বোঝার জন্য বা তার রিস্কটাকে পলিসি পিরিয়ডের মধ্যে দেখে নেওয়ার জন্য যে কী সিচুয়েশানে রয়েছে, তাহলে সে ফর গুডউইল জেস্টার ইন্স্যুরেন্স কোম্পানির থেকে কোনো রকম ইন্সপেকশন সার্ভিস প্রোভাইড করা যেতে পারে। কিন্তু নর্মালি যে ইন্সপেকশনের যে দায়িত্ব সেটা কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানির নয়, সেটা ইন্স্যুরেন্সের মধ্যে কভার্ডও নয়। তাহলে ইউকেতে কী হতো? ইন্স্যুরেন্সও হতো, তার সঙ্গে ইন্সপেকশন সার্ভিসও কভার্ড থাকে। কিন্তু ইন্ডিয়াতে ইন্স্যুরেন্সটাই শুধুমাত্র দেওয়া হয়, যেখানে লসের জন্য ইন্ডেমনিফিকেশন, ড্যামেজের জন্য মেটেরিয়াল ড্যামেজ বা থার্ড পার্টি ড্যামেজের জন্য যেখানে ইন্ডেমনিফিকেশন দেওয়া হয়, কিন্তু ইন্সপেকশনটা করে হচ্ছে গভর্নমেন্ট ইন্সপেকশন, এবং সেটা অ্যারেঞ্জ করাই হচ্ছে ইনশিওর্ড। এবং ইনশিওরার যদি কোনো ইন্সপেকশন করে তাহলে দ্যাট ইজ ফর গুডউইল জেস্টার। নেক্সট আমরা দেখবো যে প্রাইমারি লেজিসলেশন কী ছিল? ইন্স্যুরেন্স অ্যাক্ট এবং ইন্স্যুরেন্স অ্যাক্ট 1938 অ্যান্ড ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অ্যাক্ট 1999। এটা হচ্ছে বেসিক লেজিসলেশন, এটা আমরা জানি। তারপরে আরও কিছু ইম্পর্টেন্ট স্ট্যাটিউটস এখানে অ্যাড হয়েছে। সেগুলো কী কী? সেগুলো হচ্ছে ইন্ডিয়ান ফ্যাক্টরিজ অ্যাক্ট 1948, সেফটি রুলস অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ইন্ডিয়ান বয়লার অ্যাক্ট 1923, দ্য মাইন্স অ্যাক্ট 1952। তাহলে এই অ্যাক্টগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং ইন্স্যুরেন্সের জন্য মানে কাজে লাগে, ব্যবহার করা হয়। ওকে। নেক্সট আমরা দেখবো যে ইন্ডিয়ান ফ্যাক্টরিজ অ্যাক্ট 1948 কী বলছে দেখো। পাওয়ার্স অফ গভর্নমেন্ট ইন্সপেক্টরের কী কী পাওয়ার থাকছে? এন্টার এনি ফ্যাক্টরি, তারা যে কোনো ফ্যাক্টরিতে তারা এন্ট্রি করতে পারে। এক্সামাইন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, এক্সামাইন ফ্যাক্টরি প্রিমাইসেস, আস্ক ফর প্রেসক্রাইবড ইনফরমেশন অর ডকুমেন্টস, রেকর্ড স্টেটমেন্ট অফ এনি পারসন হোয়েন এভার নেসেসারি। তাহলে এগুলো হচ্ছে কোনো গভর্নমেন্ট ইন্সপেক্টরের ডিউটির মধ্যে পড়ছে বা তাদের এগুলো পাওয়ার থাকছে, তারা এগুলো করবে।
নেক্সট আমরা দেখবো অবজেক্টিভ। কী অবজেক্টিভে এটা করা হচ্ছে? টু এনশিওর সেফটি, সিকিউরিটি অ্যান্ড প্রপার ওয়ার্কিং কন্ডিশন উইদিন ফ্যাক্টরিজ। এই অবজেক্টিভে ইন্সপেক্টররা এই ধরনের কাজ করে থাকেন। ডেফিনেশন অফ ফ্যাক্টরি। ফ্যাক্টরির ডেফিনেশন কাকে বলছে? ফ্যাক্টরি মিন্স এনি প্রেমাইসেস ইনক্লুডিং precincts thereof where 10 or more workers are working or were working on any day during the preceding 12 months। মানে ফ্যাক্টরি কাকে বলা হচ্ছে? যার একটা প্রেমাইসিসের মধ্যে বা তার একটা পেরিফেরি বলা রয়েছে, তার মধ্যে 10 জন অথবা তার থেকে বেশি, তাহলে মিনিমাম 10 জন কাজ করতে হবে একটা জায়গায়, তবেই সেটাকে ফ্যাক্টরি বলা হবে। মিনিমাম 10 জন বা তার থেকে বেশি লোক কাজ করছে বা গত মানে কি বলবো, মানে প্রিসিডিং গত 12 মাসের মধ্যে সেখানে কোনো কাজ হয়েছে, তাহলেই সেই জায়গাটাকে একটা ফ্যাক্টরি বলে ধরা হবে। A manufacturing process is carried on with or without the aid of power। তাহলে সেখানে কি হচ্ছে? তারা কি করছে? লোকেরা ওখানে কোনো একটা ম্যানুফ্যাকচারিং প্রসেস করছে। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো সেফটি রুলস অফ প্ল্যান্টস অ্যান্ড মেশিনারি। এখানে কী কী বলা রয়েছে দেখো। স্পেসিফিক সেফটি প্রভিশনস আর প্রেসক্রাইবড ফর। এই সেফটি রুলসের মধ্যে কিছু কিছু জিনিসের জন্য স্পেসিফিক সেফটি প্রভিশনস প্রেসক্রাইব করা রয়েছে। সেগুলো কী কী জিনিস? হোস অর লিফটিং মেশিনস, চেনস, রোপস, লিফটিং ট্যাকেলস, রিভলভিং মেশিনারি অ্যান্ড প্রেশার প্ল্যান্ট। তাহলে এদের জন্য এই সমস্ত মেশিনারি মানে এই সমস্ত জিনিসের জন্য কিছু সেফটি প্রভিশনস এই সেফটি রুলসের মধ্যে বলা রয়েছে, সেগুলো মেনটেন করতে হবে। ওকে, নেক্সট আমরা দেখবো ইন্ডিয়ান বয়লার অ্যাক্ট 1923। এখানে বয়লারের কি ডেফিনেশন দেওয়া হচ্ছে? আর বয়লার মিনস এনি ক্লোজড ভেসেল এক্সিডিং 22.75 লিটার্স ক্যাপাসিটি ইউজড এক্সপ্রেসলি ফর জেনারেটিং স্টিম আন্ডার প্রেশার। তাহলে বয়লার কাকে বলছে? একটা ক্লোজ কন্টেনার বা ট্যাঙ্ক যেটার ক্যাপাসিটি হচ্ছে মোর দ্যান 22.75 লিটার এবং যেটার কাজ কি না, টু প্রডিউস স্টিম আন্ডার হাই প্রেশার। ওকে, আর কি বলছে দেখো, ইনক্লুডস এনি মাউন্টিং অর ফিটিং অ্যাটাচ টু দ্য ভেসেল দ্যাট রিমেন্স আন্ডার প্রেশার হোয়েন দ্য স্টিম ইজ শাট অফ। মানে এই ট্যাঙ্কটার সঙ্গে বা এই যে কন্টেনারটা, এই কন্টেনারটার সঙ্গে কোনো একটা অ্যাটাচমেন্ট কানেক্টেড থাকে এবং সেটা কিন্তু স্টিমটা শাট অফ মানে স্টিমটা বন্ধ হয়ে যাওয়ার, স্টিম সাপ্লাইটা বন্ধ হয়ে যাওয়ার পরেও সেখানে কিন্তু প্রেশারটা রিবেন হয়। ওকে, নেক্সট আমরা দেখবো রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেট। বয়লার মাস্ট বি রেজিস্টার্ড বিফোর ইন্ডাস্ট্রিয়াল ইউজ। মানে রেজিস্ট্রেশন ছাড়া কোনো বয়লারকে তুমি ইন্ডাস্ট্রিতে ব্যবহার করতে পারো না। চিফ ইন্সপেক্টর অফ বয়লার্স ইস্যুজ আ সার্টিফিকেট অথরাইজিং ইটস ইউজ। সার্টিফিকেট ভ্যালিডিটি নট এক্সিডিং 24 মান্থস। ম্যাক্সিমাম 24 মান্থসের জন্য সার্টিফিকেটটা ভ্যালিড থাকে এবং সার্টিফিকেটটা ইস্যু কে করছে? চিফ ইন্সপেক্টর অফ বয়লার। ওনার মে অ্যাপ্লাই ফর রিনিউয়াল আফটার ইন্সপেকশন অ্যান্ড কমপ্লিশন অফ রিকোয়ার্ড ফর্মালিটিস। তাহলে রিনিউয়ালের সময় ওনার এটার জন্য আবার অ্যাপ্লাই করবে নেক্সট রিনিউয়ালের জন্য। নেক্সট হচ্ছে দ্য মাইন্স অ্যাক্ট 1952। অবজেক্টিভ কী বলছে? টু এনশিওর সেফটি, সিকিউরিটি অ্যান্ড প্রপার সুপারভিশন অফ মাইনিং অপারেশনস থ্রু ইন্সপেক্টরস অ্যান্ড আদার অফিসিয়ালস। তাহলে যাতে মাইনিংয়ের সেফটি সিকিউরিটিটা মেনটেন হয় সেই জন্য এই মাইনিং অ্যাক্ট 1952 এসছিল। তো সেখানে কি বলা হচ্ছে দেখো। ডেফিনেশন অফ মাইন ইনক্লুডস এক্সকাভেশন ফর সার্চিং অর অবটেনিং মিনারেলস। মানে এমন কোনো একটা জায়গা যেখানে খনিজ পদার্থ খোঁজা হচ্ছে বা সংগ্রহ করা হচ্ছে বা হয়েছে, সেই জায়গাটাকে বলা হবে হচ্ছে মাইন্স। মাইন্সের আন্ডারে কী কী পড়ছে দেখো। অল বোরিংস, বোরহোলস অ্যান্ড অয়েল ওয়েলস। মানে মাটির নিচে খনিজ বা তেল খোঁজার জন্য যে গর্ত করা হচ্ছে বা যে ধরো কোনো কূপ খোঁড়া হচ্ছে সেটাকে মাইন্সের আন্ডারে পড়ছে। নেক্সট হচ্ছে এনি অল শ্যাফটস অর অ্যাডজাসেন্ট or belonging to a mine whether in the course of being sunk or not। মানে শাফট বলতে কি বোঝা হচ্ছে? যে খনির ভেতরে যাতায়াত করার যে যদি কোনো রাস্তা করা হয় সেটাও কিন্তু মাইন্সের আন্ডারে পড়ছে। লেভেলস অ্যান্ড ইনক্লাইন্ড প্লেনস মানে হচ্ছে যে খনির মধ্যে বিভিন্ন রকম লেভেলে বিভিন্ন রকম রাস্তা করা হয়, সেটাও কিন্তু মাইন্সের মধ্যে পড়ছে। ওপেন কাস্ট ওয়ার্কিং মানে যে জায়গা দিয়ে খনিজ পদার্থটা ওপরে তোলা হচ্ছে, যেখানটা দিয়ে ওপরে তোলা হচ্ছে তো মাটির ওপরে সেই অংশটাও কিন্তু
মাইন্সের আন্ডারে পড়ছে, যেটাকে ওপেন কাস্ট বলা হচ্ছে। কনভেয়ার্স অ্যান্ড এরিয়াল রোপওয়েজ, মানে খনির মধ্যে জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য যদি কোনো রকম তোমার কনভেয়ার্স বা কোনো রকম যদি রোপওয়ে ব্যবহার করা হয়, তাহলে সেটাও মাইন্সের আন্ডারে পড়ছে। নেক্সট হচ্ছে অ্যাডিটস, মেশিনারি ওয়ার্কস, এগুলো সমস্ত কিছু মাইন্সের সঙ্গে সম্পর্কিত সমস্ত কিছু, যা ধরো কোনো মেশিন হতে পারে, কোনো রকম রেলওয়ে, ট্রামওয়ে, যা কিছু ব্যবহার হচ্ছে যেটা মাইন্সের কাজের জন্য তৈরি হয়েছে বা ইউজ করা হচ্ছে, সেটা মাইন্সের মধ্যে পড়ছে। নেক্সট হচ্ছে ওয়ার্কশপ সিচুয়েটেড উইদিন দ্য প্রিসিংটস অফ আ মাইন অ্যান্ড ইউজড সোললি ফর মাইনিং পারপাস, মানে যে কোনো রকম ওয়ার্কশপ যেটা এই মানে মাইন্সের কোনো তোমার মানে মাইন্স মানে কি তোমার ওই খনিটার কোনো রকম পেরিফেরির মধ্যে তৈরি করা হয়েছে এবং যেটা ব্যবহার করছে শুধুমাত্র ওই খনি থেকে জিনিসপত্র তোলার জন্যই, খনিজ পদার্থ বা তেল তোলার জন্যই যেটা ব্যবহার করা হচ্ছে, সেই ধরনের ওয়ার্কশপও কিন্তু মাইন্সের আন্ডারে পড়বে। নেক্সট হচ্ছে পাওয়ার স্টেশন সাপ্লাইং ইলেকট্রিসিটি এক্সক্লুসিভলি টু ওয়ান অর মোর মাইন্স আন্ডার দ্য সেম ম্যানেজমেন্ট, তাহলে যদি কোনো পাওয়ার স্টেশন সেখানে ব্যবহার করা হয় যেখান থেকে খনিতে বিদ্যুৎ সঞ্চালিত হচ্ছে, তাহলে সেই পাওয়ার স্টেশনও কিন্তু মাইন বলে চিহ্নিত হবে, সেটাও কিন্তু মাইন্সের মধ্যে পড়বে। সুতরাং এই পুরোটাই কিন্তু ইন্স্যুরেন্স দ্বারা কভার করা যাবে, মানে মাইন মানে শুধুমাত্র ওই খনিটাই নয়, সেই মাইন্স থেকে কাজের জন্য, মানে মাইন্স থেকে খনিজ পদার্থ উত্তোলনের জন্য যা অ্যাডিশনাল যা যা জিনিসপত্র ব্যবহার করা হচ্ছে, সেগুলো সবই মাইন্সের আন্ডারে পড়ছে এবং সেগুলো সবই ইন্স্যুরেন্সের দ্বারা কভার করা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা আজকে চ্যাপ্টার 1টা শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো এবং শেয়ার করো তোমাদের যারা কলিগস রয়েছে বা যারা বন্ধু রয়েছে যারা IC-77 জন্য পড়াশোনা করছে, এবং যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ এখানে আইসির সমস্ত রকম চ্যাপ্টার নিয়ে, সমস্ত রকম বই নিয়ে আমরা পড়াশোনা করছি এবং করব। তাহলে দেখা হচ্ছে এর পরের ভিডিওতে, যেখানে আমরা IC-77 নেক্সট চ্যাপ্টারটা পড়ব, চ্যাপ্টার 2 পড়ব। তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং।